হ্যাঁ, যুগপৎ আন্দোলন, যুগপৎ যুগপৎ আন্দোলন যুগপৎ বিরোধীহীনভাবে যুগপৎ চলে। যুগপৎ হ্যাঁ, হুম, ইস্টেমিলিয়াস ইস্টেমিলিয়াস বিরোধীহীনভাবে বলে আর চলে। কি, ইস্টেমিলিয়াস ট্রাইব। হুম। 379 মনোযোগ দেন। পিআরবি 379, চুরি যাওয়া পুলিশের জিম্মায় থাকা সম্পত্তি রেজিস্টার। মনোযোগ দেন, এটা হচ্ছে পরীক্ষায় আপনাদের যারা থানায় কাজ করছেন রেজিস্টার দেখছেন, এখানে 10টা কলামে এখানে চুরি যাওয়া পুলিশ যত চুরি যাওয়া সম্পত্তি বলছে 379, চুরি যাওয়া বা পুলিশের জিম্মায়। একটা হচ্ছে চুরি যাওয়া সম্পত্তি, মনোযোগ দেন, চুরি যাওয়া। আর এটা হচ্ছে পুলিশের জিম্মায় থাকা, পুলিশের যে সকল পুলিশের হেফাজতে থাকবে সেই সকল। এখন কোর্ট এটা কিন্তু কোর্টের সাথে সম্পৃক্ত, অর্থাৎ থানার যত সম্পত্তি রয়েছে, মালখানা যত মামলা রয়েছে, মালখানা রেজিস্টার এটাই 379। বলছে কোর্ট মালখানা 524, 379 পার্থক্য আপনাদের দিছিলাম। তাহলে রেজিস্টার অফ প্রপার্টি, স্টলেন অল প্রপার্টি এন্ড আর্টিকেল টেকেন চার্জ অফ বাই দ্য পুলিশ, যে চুরি যাওয়া পুলিশের জিম্মায় থাকা সম্পত্তি রেজিস্টার। মূল উদ্দেশ্য কি এখানে, যাতে থানায় চুরি যাওয়া, উদ্ধারকৃত, জব্দকৃত বা অজ্ঞাত কোনো সন্দেহ পুলিশের জিম্মায় থাকা সকল সম্পদ সঠিকভাবে রেকর্ড সংরক্ষণ করা। এই সম্পত্তি রেজিস্টারে কি কি থাকবে মনোযোগ দেন। কতে সম্পত্তি রেজিস্টারে কি কি বলছে, প্রথম কতে বলছে সকল চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হোক না হোক, পুলিশের জিম্মায় নেওয়া সকল সম্পত্তি বিপি ফর্ম 68 লিখতে হবে। মনোযোগ দেন, যে সকল চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার হোক না হোক। এখানে দেখা গেছে কারো বাড়ির 10 ভরি স্বর্ণ নিয়ে গেছে, আপনি জব্দ করছেন, এক ভরি মানে উদ্ধার করছেন এক ভরি, আর উদ্ধার হয় নাই, কিন্তু আপনি সে ইয়ে লেখছে, আলামত উল্লেখ করছে, মামলায় লেখছে যে আলামত এত 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 যতটুকু হোক, 10 ভরি 5 ভরি যেটাই হোক, বাট উদ্ধার হোক না হোক, পুলিশের জিম্মা যতটুকু জিম্মা নেওয়া হবে ততটুকু লিখতে হবে। থানায় আনা, যদি থানায় আনা হয়, যদি জব্দ করে যে কি বলে 4 আনা যতটুকু হোক, থানায় যদি কোনো সম্পত্তি মালখানায় সংরক্ষণ করতে হবে। যে কোনো থানায়, অর্থাৎ মামলা হলেই বা থানা মামলা ছাড়াও, যদি মামলা হলেই যে সম্পত্তি নেবে, থানা এলাকায় যতগুলো কোনো এরকম যদি কোনো সম্পত্তি পান, অস্থাবর সম্পত্তি পান, সেই ক্ষেত্রেও কোনো যদি কোনো সেগুলো জব্দ তালিকা করে সেগুলো থানায় মালখানা সংরক্ষণ করতে হবে পরবর্তী কার্যক্রম ব্যবস্থার জন্য। তাই আদালত, থানায় আদালত ও ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী সম্পত্তি নিষ্পত্তি করতে হবে। আমরা জানি এই নিষ্পত্তি করার জন্য অনেক প্রসেস রয়েছে। ফৌজদারি কার্য যদি 523-24-25 রয়েছে, পুলিশ আইনের 25-26-27 রয়েছে, তারপর হচ্ছে অন্যান্য বিধান পিআরবি 251 রয়েছে, এবং ডিএমপি অর্ডিন্যান্সে 22 ধারা রয়েছে, এবং অন্যান্য আইনও রয়েছে। তো যাই হোক, এখানে ফল মাছ শাকসবজি দ্রুত নষ্ট হয়, এরকম নষ্ট হয়, বা এই ধরনের সম্পত্তি আদালতের অনুমোদনের অপেক্ষা না করে প্রয়োজন বিক্রি করা যাবে। কিছু কিছু যে পচনশীল, সব জায়গায় একই কথা বলা রয়েছে, দ্রুত পচনশীল যে কথা রয়েছে, এখানে আমরা অন্যান্য আইনে মাইনর একটু করেছি যে পচনশীল হয়ে থাকে আপনি বিক্রি করা যাবে, তবে পরে অনুমোদন নিয়ে কি করতে হবে, অবশ্যই পরে অনুমোদন নিয়ে বিক্রিলব্ধ অর্থ কোর্টে অফিসের কাছে পাঠাতে হবে। এগুলো পরবর্তী প্রসেসিং, একদম শর্ট করে খুব স্পষ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। 379 আপনাকে জানতে হবে। চুরি যাওয়া সম্পত্তির মূল্য নির্ধারণ। চুরি যাওয়া সম্পত্তির মূল্য নির্ধারণটা কিভাবে করবেন, দণ্ডবিধি 410, চোরাই মাল, যে সকল চোরাই মাল 410-এর যে বিধান, চোরাই সম্পত্তি নির্ধারণ করা হয়। সম্পত্তির মূল্য ম্যাজিস্ট্রেট যে পরিমাণ গ্রহণ করবেন সেটি রেজিস্টারে লেখা থাকবে। প্রতিশ্রুতিপত্র, প্রমিসারি নোট বা ইত্যাদির নাম মূল্যমাত্রার প্রকৃত, এটা মূল্য। এখন একটা চোরাই মাল যদি আপনার কোর্টের আদেশে বিক্রি করেন, যেটা বিক্রি করেন সেটা তো ট্রেজারির মাধ্যমে বা টাকা জমা দিবেন কোর্টে। অজ্ঞাত মালিকের সম্পত্তি, ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, গত বলছে যে অজ্ঞাত মালিকানা সম্পত্তি, অজ্ঞাত, আননন, অজ্ঞাত একদম, কোন নাম ঠিকানা পাওয়া যায়, বেয়ারিশ। পুলিশ আইন 1861, 25-27, এই যে 25-27 সকল অজ্ঞাত মালিকার সম্পত্তি রেজিস্টার লিখতে হবে। এই রেজিস্টার 25 এবং 27, বুঝতে পারছেন। সম্পত্তি থানায় আনা যদি না হয় তা পুলিশ কর্মকর্তা সত্যায়নের পর এন্ট্রি করতে হবে। সম্পত্তি থানায় আনা হলে পুলিশ কর্মকর্তা সত্যায়নের পর এন্ট্রি করতে হবে। অজ্ঞাত সময় বিক্রি হলে এসআই, সাব ইন্সপেক্টর বিক্রি পরিচালনা করবেন, এবং এএসআই নয়। এই জানেন তো আপনারা, এই থানার এই সাব ইন্সপেক্টর, এএসআই কিন্তু এই রেজিস্টার পায় না, দায়িত্ব পায় না, সাব ইন্সপেক্টর পায়। সম্পদের রেজিস্টার কি এএসআই থাকে, একজন সহকারী থাকে, কিন্তু সে দায়িত্ব নয়। যদিও ওসি লিখে থাকে, তার দায়িত্ব সময় একটা আলাদাভাবে রেজিস্টারে আলাদাভাবে লিখে দেয়, যে রেজিস্টার লেখা না, আলাদা যখন বন্টন করে যে এএসআই সে দায়ী থাকবে, কিন্তু সেখানে দায়ী হচ্ছে সাব ইন্সপেক্টর। কিন্তু এই রেজিস্টার মূলত দায়ী হচ্ছে কি অফিসার ইনচার্জ, কারণ কোর্টের সাথে সম্পৃক্ত। যত চাকরি যায়, যত পানিশমেন্ট হয় এই ওখানে হিসেবে সম্পত্তি থাকে রেজিস্টারের কারণে, স্যার। এই সম্পত্তি রেজিস্টারের কারণে অনেক পানিশমেন্ট হয়, বুঝতে পারছেন। এবং এসপিও সরাসরি ইনভলভ থাকে, থাকে, দায়ী থাকে। রেল গাড়ি বা রেলপথে, কারণ এখানে জন্য একজন এডিশনাল এসপি, একজন সহকারী সহকারী কমিশনার, এদেরকে কি ইন্সপেকশনের জন্য মাসে মাসে পাঠানো হয়। রেলগাড়ি রেলওয়ে এলাকায় থানা অজ্ঞাত বস্তুগুলো আবার পুলিশ গ্রহণ করবে, তবে রেল কর্তৃপক্ষ রেল পুলিশের যে অজ্ঞাত অস্ত্রগুলো আবার পাবে তা সরাসরি সরকার নির্ধারিত কর্মকর্তার কাছে পাঠাবে। সন্দেহজনক সম্পত্তি পাইলে কি করবে,
পুলিশ কর্মকর্তা যে সন্দেহ সম্পত্তি রেজিস্টার লিপিত করতে হবে, লিখতে হবে এটি সন্দেহজনক। ওখানে 10টা কলাম রয়েছে, কলামে আবার ছোট ছোট ঘর রয়েছে। যখন আমরা মাসিক স্টেটমেন্টটা প্রতিদিনটা দেই, প্রত্যেকটা ছোট ছোট মাসিক বা বার্ষিক যখন একটা রিপোর্ট দিবেন বা ইন্সপেকশন হবে, প্রত্যেকটা লিখতে হবে এটা কি সন্দেহযুক্ত, এটা কি চোরাই সম্পত্তি, এটা কি বেআরি সম্পত্তি, এটা কি অজ্ঞাত সম্পত্তি, এটা কার জিম্মায় দিয়েছে, প্রত্যেকটা এরকম মার্জিন টেনে টেনে এরকম ফরম্যাটে দেখাইতে হয়। ফৌজদারি কার্য 523 অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিতে হবে। ওয়ারিশ বিন সম্পত্তি, ওয়ারিশ বিন ইনস্টেট, এই যে ইনস্টেট সম্পত্তির সন্দর্ভ করে দেখেন, পরীক্ষা যদি আসে যে ইনস্টেট, অনেকে বুঝতে এই ওয়ারিশ বিহীন শব্দটাই আসছে ইংলিশে পরীক্ষা আসছিল, অনেকেই পারে নাই, সবাই সবাই 523, 24, 25, 25, 25, 26, 27 সব লিখে রেখেছে। মূলত প্রশ্ন করছিল পিআরবি প্রশ্ন 251, ইনস্টেট প্রপার্টি, এই ওয়ারিশ, বুঝতে পারছেন? 379 যে যত পারছে ধারা লিখে ডিএমপি ডিএমপি পিআরবি 300 সব ভরা রেখে পড়ছে। বাট এই ওয়ারিশ বিন শব্দটা হচ্ছে ইনস্টেট প্রপার্টি, ইনস্টেট। পলাতক আসামির সম্পত্তি, ফৌজদারি কার্যবিধি 88 অনুযায়ী পলাতক আসামির স্থাবর অস্থায়ী সম্পত্তি রেজিস্টার লিখতে হবে এটা কি কি সম্পত্তি। এবং মন্তব্যের কথা রয়েছে, মন্তব্যের কলাম রয়েছে, দেখবেন মন্তব্য কলাম আমরা মন্তব্য করি, যারা থানায় সহকারী কাজ করছেন তারা বুঝতে পারবেন। এবং রিমার্কস লিখতে হবে, সম্পত্তি নিষ্পত্তির জন্য কি ব্যবস্থা নিয়েছে, নিষ্পত্তি কি কি ব্যবস্থা নিয়েছেন, জিম্মাটা কার নামে দিচ্ছেন, এটা মন্তব্যটা লাল কালিতে লিখতে হয়। কোন কর্তৃপক্ষ কি আদেশ দিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ। সম্পত্তি ফেরত, এই সম্পত্তি ফেরতের 10 নম্বর কলামে যে রয়েছে, এই সম্পত্তি 10 নম্বর কলামে গিয়ে আদালত যে ফেরত দিবেন, কাকে দিবেন, বাদীকে দিবেন, যে যার মালামাল সঠিক ব্যক্তিকে দিবেন। যে আদালত ম্যাজিস্ট্রেটের সম্পত্তি ফেরত দেওয়ার আদেশ দিলে যার কাছে ফেরত দেবে তার স্বাক্ষরের 10 নম্বর কলামে লিখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে। আদালত ম্যাজিস্ট্রেটের কাছে ফেরত আদেশ দিলে কার কাছে ফেরত দেবে তার স্বাক্ষর কোন কলামে করবে, 10 নম্বর কলামে করবে। ভেরি ইম্পর্টেন্ট। ফেরত দেওয়ার তারিখ লিখবে, যদি আদালত পাঠানো হয় কোন কনস্টেবল নিয়ে গেছে, কবে নিয়ে গেছে তা লিখতে হবে। যে আমরা আলামতটা পাঠাই, কার মাধ্যমে নিয়ে গেছে, কে নিয়ে গেছে, ওই যে আরবি নাম্বারটা আমরা লিখি। থানার ওসিএনডি তে স্বাক্ষর করবেন যিনি দায়িত্বে থাকবেন। প্রতি মাসের শুরুতে সিনিয়র স্টেশন অফিসার প্রত্যয়ন করবেন, ওই যে এএসপি বা এডিশনাল এসপি বা এসপি যদি আসে বা প্রত্যয়ন করবে পূর্ব মাসে সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে। সাব ইন্সপেক্টরই করে এটা, মূলত কাজ করে সাব ইন্সপেক্টর যে দায়িত্বে থাকেন সেই করে, যে প্রতি মাসে এটা যে যে একটা প্রতি মাসে যে আমরা মালখানার যে যেগুলা আলামত গুলো, যে মাদকের যে আলামত গুলো সেগুলো খারিজ করে দিই, যেগুলো খারিজ হচ্ছে এগুলো আছে। পূর্ব মাসের সম্পদ সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে, রসিদ ঠিক আছে, অপ্রয়োজনীয় কোনো সম্পত্তি ঝুলে নাই। তার মানে কি, এই যে যে আলামত গুলো পাঠায় আমরা, যে হিরোইন পাঠাই, মাদকের মালাও পাঠাই, ওগুলো আমরা রেজিস্টার করতে হয় প্রতি মাসেই, প্রতিদিনই উঠাইতে হয়। 10টা মামলা হয় 10টায়, পরবর্তী আবার কি হয়, আমরা যখন আরবি নাম্বার আসে কোর্ট থেকে ওগুলা রিসিভ করে আমরা খারিজ করে দিই। আচ্ছা, এটা আবার মাস শেষে আবার পুলিশ পুলিশ এসপি অফিস বা পুলিশ সুপার অফিসে একটা মাসিক প্রতিবেদন দিতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বছর শেষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই রিপিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সম্পত্তি বছরে নিষ্পত্তি হয় নাই, আই রিপিট যে সম্পত্তি বছরে নিষ্পত্তি হয় না, লাল কালি দিয়ে পরবর্তী বছরের জন্য বল রাখতে হবে। অর্থাৎ নতুন বছর আসলেই আপনার পিছনের গুলা কি হবে, লাল কালি, আর নতুন বছরে যেগুলো এন্ট্রি করবেন কালো কালি। এক কথায় হলো শেষ। এটা হচ্ছে বছর শেষে, এটা হলো এমসিকিউ পরীক্ষা আইসা বসে আছে। তাহলে আমরা এখানে দেখলাম রেজিস্টার দেখলাম বিপি 68, সংরক্ষণ থানায় মালখানা রাখা হয়, চোরাই সম্পত্তি 410, সন্দেহজনক সম্পত্তি 523, পলাতক আসামি সম্পত্তি 88, অজ্ঞাত সম্পত্তি 25 এবং 27 পুলিশ আইনে যেটা বলছি অজ্ঞাত। পরিচালনা করবে কি এসআই, এবং কে এটা দায়িত্বে থাকতে পারবে না এএসআই। বছর শেষে লাল কালি দিয়ে বহাল থাকবে। এই ছিল আলোচনা। এখানে যা মোটামুটি এমসিকিউ আছে মোটামুটি 1 মিনিট একটু বলি, একটু শুনেন। 379 যে সম্পত্তি রেজিস্ট্রে কোন ফর্মে লিখবেন, 68। থানায় আনা সম্পত্তি কোথায় সংরক্ষণ করা হবে, মালখানায়। চোরাই সম্পত্তি সংজ্ঞা কোন ধারায় বলা রয়েছে, প্যানেল কোড 410। দ্রুত নষ্ট হয়ে যায় এমন সম্পত্তি কি করা যায়, প্রয়োজন বিক্রি করতে পারবেন একমাত্র পতনশীল হলেই। বিক্রয় লোভে অর্থ কোথায় পাঠাবে, কোর্ট অফিসারের কাছে। অজ্ঞাত সম্পত্তি বিক্রি কে পরিচালনা করবেন, অবশ্যই এসআই। এএসআই কি অজ্ঞাত সম্পত্তি বিক্রি পরিচালনা করতে হবে, কখনো না। ওয়ারিশ বিহীন সম্পত্তি কোথায় লিপিবদ্ধ করতে হবে, 68-তে। পলাতক আসামির সম্পত্তি কোন ধারায় করা যাবে, 88। মন্তব্য কলমে কি থাকবে, ওই যে সম্পত্তি নিষ্পত্তির যে আদেশের সারাংশটা। সম্পত্তির ফেরত দেওয়ার সময় কার স্বাক্ষর থাকবে, অবশ্যই প্রাপক, যে সম্পত্তিটা নিচ্ছে যাকে বুঝাইতেছেন তার প্রাপকের স্বাক্ষর থাকবে। সম্পত্তি আদালতে পাঠানো কি লিখতে হয়, কনস্টেবল নিয়ে যায়, কনস্টেবল নামে তার মারফতে দেওয়া হয়েছে। সম্পত্তি ফেরতের এন্ট্রিতে কে স্বাক্ষর করবেন, অবশ্যই ওসি। প্রতি মাসে কে প্রদান করবেন, এবং সিনিয়র স্টেশন অফিসার, অফিসার ইনচার্জ বা সাব ইন্সপেক্টর। বছর শেষে নিষ্পত্তিহীন সম্পত্তি কিভাবে বল রাখা হবে, অবশ্যই লাল কালি। এই মোটামুটি এখানে 20টা এমসিকিউ দিছি, তো এত দরকার নেই। এই ছিল মোটামুটি আমাদের 3টা বিধি। আমরা কি কি দেখলাম, 377 দেখলাম জেনারেল ডায়েরি, 378 দেখলাম যুগপৎ অভিযান বা কনভিক্টেড রেজিস্টার, 378, 379 দেখলাম সম্পত্তি রেজিস্টার। আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা দ্বিতীয় সেশনে